নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের একটা নতুন রেসিপি বানিয়ে দেখাবো। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এঁচোড় চিংড়ি বানাবো, আপনারাও এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অবশ্যই আশা করি অবশ্যই ভালো লাগবে। চিংড়িটা এইভাবে পরিষ্কার করে নেবেন, এইভাবে কাটবেন, কেটে ভালো করে এইভাবে কেটে নেবেন, বটি দিয়ে কেটে তারপরে একটা একটা করে এইভাবে কাটবেন, কেটে রেখে পরে ধুয়ে নেবেন, চিংড়িটা ভালো করে ধুয়ে নেবেন। চিংড়িটা এইভাবে নুন দিয়ে মেখে নেবেন, নুন দেবেন, হলুদ দেবেন, তারপরে ভালো করে এইভাবে নুন হলুদ চিংড়ির মধ্যে মাখিয়ে রাখবেন। তাতে কি হয়, চিংড়ির মধ্যে নুন হলুদ ঢুকলে চিংড়িটা খেতে টেস্টফুল লাগে, ভালো লাগে খেতে। এঁচোড়টাকে আমি যেইভাবে, এঁচোড়টা বাজার থেকে এনেছি তো তাই পেপার দেওয়া ছিল। তো মশলাগুলো দেখুন কি কি মশলা নিয়েছি, আলু, পেঁয়াজ, রসুন সব কিছু নিয়েছি। এবার এঁচোড়টাকে আমি কেটে নেব, হাতে আগে সর্ষের তেল মেখে নিলাম। এবার এঁচোড়টাকে এইভাবে কেটে নেবেন। সর্ষের তেল মাখা থাকলে এঁচোড়ে আঠাটা আপনাদের হাতে লাগবে না। আমি এইভাবে কেটেছি, আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা সেভাবে কেটে নেবেন। এইভাবে আমার কাটার সুবিধা হয় তো তাই কেটেছি, কারণ এইভাবে কাটলে তাড়াতাড়ি হয়ে যায় তো, ওই জন্য আমি এইভাবে কেটেছি। আপনাদের যদি অন্যভাবে কাটতে ভালো লাগে তো আপনারা কাটবেন, পিস পিস করে নিলে কাটতে তাড়াতাড়ি সুবিধা হয়। আর এঁচোড়ের এইটা আমরা ভুতি বলি, আপনারা কি বলেন আমি জানি না, যাই হোক এক একজনের আঞ্চলিক ভাষা এক এক রকম। তো ওটা কেটে নেবেন, তাতে কি হবে, নাহলে শরীর খারাপ করে। এঁচোড়ের ওই অংশটা খেতে নেই। আমি আমার মতন করে ছোট ছোট পিস করেছি, আপনার যদি মনে হয় বড় বড় পিস করবেন তাহলে বড় বড় পিস করে আপনারা কেটে নেবেন। এর এঁচোড়টা যাতে কষ না থাকে বা কালো না হয়ে যায়, তার জন্য নুন হলুদ জলের মধ্যে দিয়ে এঁচোড়টাকে ভিজিয়ে নেবেন। আপনারা কিন্তু অবশ্যই এইভাবে বানিয়ে দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। এঁচোড়ের জন্য আলু কেটে নিচ্ছি। আলুটা একটুখানি ওখানটা অন্যরকম ছিল, তাই ওটা একটু ছাড়িয়ে নিলাম ভালো করে। তারপর আলুটাকে এরকম করে ডুমো ডুমো করে কেটে নিলাম। কড়াইটা বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে কড়াইটার মধ্যে একটু জল দিলাম। জল দেওয়ার পর একটু নুন দিলাম, একটু হলুদ দিলাম। তাতে কি হয়, এঁচোড়টা যখন দেবো না, এঁচোড়ের ভেতরে যে একটা কষ থাকে, একটা আঠা থাকে, ওটা ছাড়িয়ে যাবে। এঁচোড়টা নুন হলুদ জলে ভিজিয়েছিলাম, ওটা ফেলে দিয়ে এঁচোড়টাকে সেদ্ধ করতে দিলাম। এঁচোড়টা সেদ্ধ হচ্ছে দেখুন, এঁচোড়টাকে ঢাকা দিয়ে দিয়েছি। এবার আলুটার মধ্যে জল দিলাম, জল দিয়ে আলুটাকে ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে জলটা ফেলে দিলাম। এবার আলুটার মধ্যে নুন দেব,
নুনটা দিয়ে তারপরে এবার আলুটার মধ্যে আমি এবার হলুদ দেবো। হলুদটা দিয়ে এবার আলুটাকে নুন হলুদটাকে ভালো করে আলুটার মধ্যে মাখাবো, তাতে কি হয় আলুটা ভাজার সময় নুন হলুদটা ঢোকে। এবার এঁচোড়ের রান্নার জন্য পেঁয়াজ ছাড়িয়ে নেব, কুচিয়ে নেব, কুচি কুচি করে নেব। পেঁয়াজ কুচি কুচি করে নিলে এঁচোড় রান্না করতে সুবিধা হয়। এবার এঁচোড়ের জন্য পেঁয়াজগুলোকে আরও অনেকগুলো পেঁয়াজ ভালো করে কুচি কুচি করে নেবো। এবার রসুনটাকে ভালো করে ছাড়িয়ে নেব। এঁচোড় রান্না করতে গেলে তো পেঁয়াজ রসুন সবই লাগে, তাই না? পেঁয়াজ রসুন ছাড়া তো এঁচোড় ভালো হয় না। একটু মাংসের মতো রান্না না করলে খেতে কি ভালো লাগে বলুন এঁচোড়? হ্যাঁ, নিরামিষ এঁচোড়ও হয়। এদিকে আমার এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে প্রায় কিছুটা, একটু দেখে নিলাম এঁচোড়টা কতটা সেদ্ধ হয়েছে। হলুদটাও দেখুন এঁচোড়ের মধ্যে ভালোভাবে ঢুকে গেছে। এবার এঁচোড়টাকে ঢেলে নিলাম। কড়াইটাকে আবার বসিয়ে দিলাম, এঁচোড় থেকে জল ঝারিয়ে নিলাম, নিয়ে এবার কড়াইটাকে ধুয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে এবার সর্ষের তেল দিয়ে দিলাম এঁচোড় রান্নার জন্য। তেলটা গরম হলে আমি আলুটাকে দিয়ে দিলাম। আলুটাকে এবার ভেজে নেব ভালো করে। এঁচোড় রান্না করতে গেলে আলুটা ভেজে নেবেন, দেখবেন এঁচোড়ের টেস্ট হবে, খুব সুন্দর টেস্ট হয়। এঁচোড় আলু সবই ভেজে নেবেন। এবার ভাজা হয়ে গেছে আলুটা, এবার আলুটা তুলে নিলাম। এবার আমি এঁচোড়টা দিয়ে দেবো ভাজার জন্য। এইভাবে ভেজে রান্না করবেন, দেখবেন এঁচোড় খেতে খুব ভালো লাগবে। এঁচোড়টাকে এবার তেলের মধ্যে ভালো করে কষিয়ে নিচ্ছি, ভালো করে ভেজে নিচ্ছি। বন্ধুরা, এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে। অবশ্যই কমেন্ট করবেন কেমন লাগলো। রান্না করে খেয়ে দেখবেন, আমাকে অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট করতে ভুলবেন না যেন। যদি কোনো ভুল হয়ে থাকে সেটাও জানাবেন। আপনারা অন্য পদ্ধতিতে রান্না করলে সেটাও বলবেন। আমার এঁচোড়টা ভাজা হয়ে গেছে। এবার ভাজা এঁচোড়টাকে আমি ঢেলে নিলাম। আবার কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম। এবার একটু সাদা তেল দিয়েছি। এবার চিংড়িগুলো সেই মাখানো ছিল নুন হলুদ, এবার চিংড়িগুলো আমি ভেজে নেব। আমার না মনে হয় এঁচোড়ের মধ্যে এই সাইজের চিংড়িটা দিলেই এঁচোড়টা মনে হয় ভালো লাগে। খুব বড় বড় চিংড়ি দিলে এঁচোড়ের মধ্যে তো খুব বড় বড় চিংড়ি মালাইকারির জন্যই ভালো। এরকম চিংড়িটা দিলে এঁচোড়টা খেতে ভালো লাগে। আপনাদের অন্যরকম লাগতেই পারে, সেটা জানাবেন কিন্তু। চিংড়িটাকে ভালো করে ভেজে নিচ্ছি। চিংড়িটা একটু লাল লাল হোক। মোটামুটি চিংড়িটা ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন চিংড়িটা মোটামুটি ভাজা হয়েই গেছে। এবার চিংড়িটাকে আমি তুলে নেব। এবার তেলের মধ্যে জিরা দিয়ে দিলাম। তেলটা গরমই ছিল, চিংড়ি ভেজেছিলাম তো তাই একটু ফেনা ফেনা দেখাচ্ছে। চিংড়ি ভাজলে ওরকম হয়। এবার পেঁয়াজ বাটা রসুন বাটা যে ছিল ওটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষাতে শুরু করলাম। ভালো করে কষাতে হবে, মশলা না কষালে না রান্নার টেস্ট হয় না। মশলাটা একটু কষুক। এবার মশলাটা কষতে করতে এর মধ্যে আমি লঙ্কার গুঁড়ো,
তারপরে হচ্ছে আপনার জিরা গুঁড়ি, তারপরে হলুদ, তারপরে নুন। এবার একটু জল দিয়ে দেবো। জল দিয়ে মশলাটাকে ভালো করে গুলিয়ে নেব। এতে কি হয়, এটা গুঁড়ো মশলা তো, এটা পুড়ে যাবে না। এদিকে পেঁয়াজ রসুন ওগুলো ভালো ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ওই মশলাটা দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নেব। যে কোনো রান্নায় মশলা কষালেই তবেই ভালো লাগে। এবার টমেটো দিয়ে দিলাম। দেখলেন তো মশলাটায় কিছুটা তেল ছেড়েছে, তারপরে আমি টমেটোটা দিলাম। আর একটু জল দিয়ে দিলাম যাতে টমেটোটা সেদ্ধ হয়ে যায়, ম্যাশড হয়ে করতে পারি, ওই জন্য আর একটু জল দিয়ে দিলাম। আর একটু ভালো করে মশলার সাথে যাতে টমেটোটা ভাজা হয়ে যায়। ভাজা হয়ে গেছে। এবার এঁচোড়টা ছেড়ে দিলাম মশলার মধ্যে। আলুটাও দিয়ে দিলাম। ভালো করে কষাতে থাকলাম মশলার সাথে। ওটাকে ভালো করে মেশাতে হবে যাতে এঁচোড় আর আলুর মধ্যে ভালো করে মশলাটা ঢুকে যায়। সামান্য একটু খুন্তি ধুয়ে জল দিয়ে দিলাম। আলুটা আর এঁচোড়টার মধ্যে মশলাটা ভালো করে ঢুকে যাবে। বেশ একটু আর একটু কষিয়ে নিতে হবে, তাহলে মশলাটা ওর মধ্যে ভালো করে ঢুকে যাবে। ঢেকে দিয়েছি। এই ফাঁকে আমি একটু গরম মশলা বেটে নিচ্ছি। এঁচোড়ে একটু গরম মশলা না দিলে কি ভালো লাগে? এঁচোড়ে একটু গরম মশলা দিয়ে রান্না করলেই ভালো লাগে। এদিকে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এঁচোড় আর আলুর মধ্যে মশলাটা প্রায় ঢুকে গেছে। আর একটু কষানো হোক, আর অল্প একটু। কষানো হয়ে গেছে। দেখুন একদম মশলাটা গায়ে গায়ে লেগে গেছে। এবার আর একটু জল দিয়ে দিলাম। আর এই জলটা না দিলে, আমি চিংড়ি দিলে তো চিংড়িটা ঠিক মতন হবে না, না। এবার যখন ফুটে উঠলো, ফুটছে দেখুন, একটুখানি ফুটিয়ে নিলাম ভালো করে। ফুটে ওঠার পর এবার চিংড়িটা দিয়ে দেবো। চিংড়িটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। চিংড়িগুলো যাতে একটু ঝোলটা ঢোকে চিংড়িটার মধ্যে। এবার ঢাকা দিয়ে দিলাম। দেখুন কিছুক্ষণ পর এটা খুলে দেখলাম অনেকটাই কষা কষা মতন হয়ে গেছে। এবার গরম মশলাটা দিয়ে দিলাম। জলটা এখন শুকিয়ে গেছে, তখন আমি গরম মশলাটা দিয়ে দিলাম। গরম মশলা খুব সুন্দর সেন্ট ছাড়ে, দারুণ গন্ধ বেরিয়েছে। আপনারা কিন্তু অবশ্যই এইভাবে রান্না করে আমাকে জানাবেন। দেখুন দেখতে কত ভালো লাগছে। এবার আমি তরকারিটা হয়ে গেছে। এবার আমি এটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। দারুণ হয়েছে খেতে, দারুণ লাগছে খেতে, খুব টেস্ট হয়েছে। বন্ধুরা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।